একাদশ অধ্যায় ভাষা আন্দোলন ও পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ। 1947 সালে দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান এবং ভারত নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। তাহলে কত সালে ভারত দুই ভাগে বিভক্ত হয়? 1947 সালে। কি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত বিভক্ত হয়ে যায়? দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে। কোন তত্ত্বের উপর ভিত্তি করে? দ্বিজাতি তত্ত্বের উপর ভিত্তি করে ভারত উপমহাদেশ ভাগ হয়ে পাকিস্তান আর ভারত পাকিস্তান ভাগ হয় 1947 সালে 14 আগস্ট। তাহলে পাকিস্তান ভাগ হয় কত সালে? 1947 সালে 14 আগস্টে হয়। এবং ভারত ভাগ হয় 1947 সালে 15 আগস্ট। নামে দুইটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। আর তোমাদের প্রতিটা অধ্যায় শুরু করার আগে একটা কন্ডিশন দেওয়া হয় যে 4টা কন্ডিশন অনুযায়ী যদি পড়ো তাহলে তোমাদের অনেক ভালো রেজাল্ট হবে। তো পড়া মনে রাখার কিছু টেকনিক বা কৌশল সেইগুলো তোমাদেরকে বলা হয়েছে, অনেক ভিডিওতে বলা হয়েছে। সেই সিস্টেম অনুযায়ী পড়া শুরু করো। প্রতিটা লাইন বুঝে পড়বা, নিজে প্রশ্ন করবা, নিজে উত্তর দিবা, তার সাথে সবার আগে একটা কাজ করবা, নোট করে ফেলবা আর বারবার রিভিশন দিবা। তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ায় পরবর্তীকালে এর নাম হয় পূর্ব পাকিস্তান। বলেছে তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানে অন্তর্ভুক্ত হওয়ার পরবর্তীকালে এর নাম হয় পূর্ব পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠাকালে পাকিস্তানের মোট জনগোষ্ঠীর 56% বাংলাভাষী। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠাকালে পাকিস্তানের মোট জনগোষ্ঠী হয় কত পার্সেন্ট? 56%। কত পার্সেন্ট? 56% হয় বাংলাভাষী। আর 3.27% ছিল উর্দুভাষী। 3.27% ছিল উর্দুভাষী। ভেরি ভেরি ইম্পর্টেন্স, এগুলো নোট ডাউন করে ফেলবা। তবুও শাসক গোষ্ঠী উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। তবুও শাসক গোষ্ঠী মানে পাকিস্তানি যে শাসক গোষ্ঠী, পাকিস্তান হোক মানে ব্রিটিশরা হোক, উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। বাঙালি বুদ্ধিজীবী সমাজ প্রথমেই এর বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে ওঠেন। তারা এই অন্যায় ও বৈষম্যমূলক সিদ্ধান্তর প্রতিবাদ জানান। কারা জানায়? পাকিস্তানি নয়, বাঙালি বুদ্ধিজীবীরা। এভাবেই পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। তাহলে পূর্ব বাংলায় ভাষা আন্দোলনের সূত্রপাত হয়। এখন কথা হচ্ছে পাকিস্তানকে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানের ভাষাটা হয় উর্দু ভাষা এবং পূর্ব পাকিস্তানের ভাষা ছিল বাংলা ভাষা। এই ভাষা আন্দোলনের সূত্রপাত হয় এভাবেই। 1952 সালে এই আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। ভাষা আন্দোলনের রূপ লাভ করে কত সালে? 1952 সালের দিকে। কত সালে? 1952 সালের দিকে চূড়ান্ত রূপ লাভ করে, কিন্তু 1947 থেকে ভাষা আন্দোলন শুরু হয়। ভাষার জন্য প্রতিবাদী আন্দোলনে পৃথিবীতে প্রথম শহীদ হন সালাম। ভাষার জন্য প্রতিবাদী আন্দোলনে পৃথিবীতে প্রথম শহীদ হন কে? সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর, অনেকে। সালাম, রফিক, বরকত, জব্বার, শফিউর অনেকে শহীদ হন। 1947 সালে থেকে 1971 সময়কালে বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি রচনা করেছিল ভাষা আন্দোলন। তাহলে 1947 থেকে 1971 সাল পর্যন্ত বাঙালি জাতির স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার পটভূমি রচনা করেছিল কোনটা? ভাষা আন্দোলন নিয়ে। আসলে কিন্তু যত আন্দোলন হয় সবকিছুর মূলে ছিল ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে দীক্ষিত করে ফেলে, যার প্রেরণায় দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। এ অধ্যায় শেষে আমরা কি শিখতে পেলাম? এ অধ্যায় শেষে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে পারব।
তাহলে এই অধ্যায়ে আমরা যা যা শিখবো এই মেন টপিকসগুলো থেকে কিন্তু তোমাদের সৃজনশীলের পরিমাণটা বেশি দিয়ে থাকে। এই টপিকসগুলো থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, এই জন্য এইগুলো তোমরা বেশি করে পড়বা সৃজনশীলের জন্য। সিকিউ প্রথমে আছে ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করতে পারবো, ভাষা আন্দোলন সম্পর্কে খুব ভালো করে আইডিয়া নিতে হবে। 2 নম্বর আছে নতুন রাজনৈতিক সংগঠনের প্রয়োজনটা বর্ণনা করতে পারবো। 3 যুক্তফ্রন্ট গঠন এবং পরবর্তী ঘটনা প্রবাহ মূল্যায়ন করতে পারবো। 4 ভাষা আন্দোলনের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনে আগ্রহী হব। 5 রাজনৈতিক আন্দোলন সম্পর্কে ভাব বিনিময়ে উৎসাহী হব এবং অপরকে উৎসাহী করব। 6 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতির প্রেক্ষাপট এবং এর মর্যাদা বর্ণনা করতে পারব। ভাষা আন্দোলনের পটভূমি, এখান থেকে মেন টপিকসটা শুরু। এই টপিকসগুলো তোমাদের আর একটা কথা বলি, প্রশ্ন কিভাবে রিডিং পড়তে সেটা তো বলা হয়েছে অনেক ভিডিওতে, বাট আর একটা কাজ করবা, প্রতিটা পৃষ্ঠা মানে প্রতিটা অধ্যায়ের প্রথম পৃষ্ঠা 2টা খুব ভালো করে পড়বা, এখান থেকে প্রশ্ন একটু বেশি দেয়। 1947 সালের 14 আগস্ট ভারত উপমহাদেশে বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তানের সৃষ্টি হয়। কত সালে? 1947 সালের 14 আগস্ট হয় ভারত বিভক্ত হয়ে যায়। ভারত উপমহাদেশে বিভক্ত হয়ে প্রথমে একটা ভারত হয় এবং তার সাথে পাকিস্তানে হয়। তৎকালীন পূর্ব বাংলা পাকিস্তানের একটা অংশ পরিণত হয়। পাকিস্তানের দুই অংশের মধ্যে, পাকিস্তানের কয়টা অংশ হয়? 2টা অংশ, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। তো পাকিস্তানের কয় অংশের মধ্যে? পাকিস্তানের 2 অংশের মধ্যে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। পাকিস্তানের কয় অংশের মধ্যে? পাকিস্তানের 2 অংশের মধ্যে। ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি কোনো কিছুর মিল ছিল না। ইতিহাসে মিল ছিল না, ঐতিহ্যের মিল ছিল না, ভাষার মিল ছিল না, সংস্কৃতি বা অনুষ্ঠানে কোনো মিল ছিল না। প্রায় 1,500 কিলোমিটার ব্যবধানে পশ্চিম পাকিস্তান। কয় হাজার কিলোমিটার? প্রায় 1,500 কিলোমিটার পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান। 1,500 কিলোমিটার, তার মানে হচ্ছে 1500 কিলোমিটার। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, অবশ্যই মনে রাখবা। 1,500 কিলোমিটার পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুটি ভূখণ্ডকে একটি দেশ করা হয় শুধু ধর্মের ভিত্তিতে। তাহলে কয় হাজার কিলোমিটার? 1,500 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্স। এখানে পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তান বলতে বাংলাদেশকে বোঝানো হয়। পূর্ব পাকিস্তানের নাম হচ্ছে পূর্ব বাংলা। পূর্ব পাকিস্তানে এসে পূর্ব পাকিস্তান থেকে হয় পূর্ব বাংলা, আর পূর্ব বাংলা থেকে হয়ে যায় বাংলাদেশ। 2 খণ্ডকে বিভক্ত করে শুধু ধর্মের ভিত্তিতে সেটা দেশ মানে একত্র করা হয়। ফলে পাকিস্তান নামক এই নতুন রাষ্ট্রের শাসক গোষ্ঠী প্রথমেই বাংলাকে শোষণ করা কৌশল হিসেবে বাংলা ভাষার উপর আঘাত আনে। কারা? পাকিস্তানিরা। 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টির পূর্বে নতুন রাষ্ট্র পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে এই প্রশ্ন দেখা দিয়েছিল। মানে 47 সালে তো ভারত ও পাকিস্তান বিভক্ত হয়ে যায়, আর বিভক্ত হওয়ার পরে তখন তারা সিদ্ধান্ত নেয় পাকিস্তানের রাষ্ট্রভাষাটা কি হবে। সেই সময় মুসলিম লীগের প্রভাবশালী নেতারা উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার পক্ষে মত দেন। মানে সেই সময় মুসলিম লীগের উর্দু তো আরবি কোয়ালিটির মতো ভাষাগুলো, এই জন্য উর্দুকে পাকিস্তান রাষ্ট্রভাষা করার মতামত দেন যারা প্রভাবশালী মুসলিম লীগ ছিল তারা। তখনই আব্দুল হক ও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী, লেখকগণ এর প্রতিবাদ করেন। তখন প্রতিবাদ করেন কে? আব্দুল হক, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আর তার সাথে দেখো বাংলার বুদ্ধিজীবী, শিক্ষার্থী, লেখকগণ এর প্রতিবাদ করেন যে উর্দু ভাষা রাষ্ট্রভাষা হবে না, এর প্রতিবাদটা করে। পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরপরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে, মানে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হওয়ার পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন গঠিত হয় তমদ্দুন মজলিসে।
তাহলে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন গঠিত হয় তমুদ্দিন মজলিস 1947 সালে 15 সেপ্টেম্বরের দিকে। কত সালে? 1947 সালে সেপ্টেম্বরের দিকে 1947 সালে 15 সেপ্টেম্বরে ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রকাশ করে। পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু প্রথম প্রকাশ করে কে? তমুদ্দিন মজলিসে 1947 সালে 15 সেপ্টেম্বর। কে করেন? আবুল কাসেম। যেখানে রাষ্ট্র বাংলা দাবির পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তাহলে পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু, এটা কি একটা পুস্তক, প্রথম পুস্তিকা বা বই ভাষা আন্দোলনের পক্ষে। কত সালে প্রকাশ করে? 1947 সালে 15 সেপ্টেম্বর। কোন মজলিসে প্রথম সংগঠিত হয়? তমুদ্দিন মজলিসে। তমুদ্দিন মজলিসের উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য 1947 সালে ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম রাষ্ট্র সংগ্রাম পরিষদ, যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। তমুদ্দিন মজলিস উদ্যোগে ভাষা আন্দোলনকে রাজনৈতিক রূপদানের জন্য কত সালে? 1947 সালের দিকে ডিসেম্বর মাসে গঠিত হয় প্রথম রাষ্ট্র সংগ্রাম পরিষদ, প্রথম রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ, যার আহ্বায়ক মনোনীত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল হক ভূঁইয়া। তার আহ্বায়ক কে হন? প্রথম আহ্বায়ক কে হয়? প্রথম আহ্বায়ক হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন নুরুল হক ভূঁইয়া। প্রথম আহ্বায়ক হিসেবে পরিচিতি লাভ করে আমাদের মাঝে। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের পাশাপাশি পাকিস্তান গণতান্ত্রিক যুবলীগ ছিল, পূর্ববঙ্গ মানে পূর্ব বাংলা, বুদ্ধিজীবী সমাজ, সাংবাদিক সংঘ বিভিন্ন সভা সমিতিতে বাংলাকে রাষ্ট্রভাষা দাবি বা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি জানান। সব কিছুকে উপেক্ষা করে ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত শিক্ষা সম্মেলনে ঘোষণাপত্রে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান সভার কাছে সুপারিশ করা হয়। কোথায় করা হয়? এটা করাচিতে ঘোষণাপত্রে উর্দুকে উর্দুকে যে রাষ্ট্রভাষা হবে সেটা স্বীকৃতি দেওয়ার জন্য সংবিধান সভার কাছে সুপারিশ করা হয়। 1948 সালে প্রথম থেকে শিক্ষিত বাঙালি সমাজ বাংলা ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠে। তাহলে কত সালে প্রথম থেকে শিক্ষিত বাঙালি সমাজ বাংলা ভাষার দাবি নিয়ে সোচ্চার হয়ে ওঠে? কত সালের দিকে? 1948 সালের দিকে। কত সালের দিকে? 1948 সালের দিকে। তাহলে কত সালের দিকে? 1948 সালের দিকে সোচ্চার হয়ে ওঠে। এই সময় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে এক সভায় শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষার মাধ্যম হিসাবে বাংলাকে গ্রহণের প্রস্তাব দেয়া হয়। 23 ফেব্রুয়ারি 1948 পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে ইংরেজির পাশাপাশি উর্দুতে কার্যক্রম শুরু হলে পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত এর প্রতিবাদ করেন। পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য, পূর্ব বাংলা যে কংগ্রেস পার্টির যে সদস্য ছিল, তাহলে কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত কোন মানে সদস্য ছিল? কোন পার্টির সদস্য ছিল? পূর্ব বাংলা কংগ্রেস পার্টির সদস্য কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। ধীরেন্দ্রনাথ দত্ত কোথাকার ছিলেন? কুমিল্লার। এর প্রতিবাদ করেন। বাংলাকে অধিবেশনের অন্যতম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার দাবি জানান বাংলাকে। তাহলে ধীরেন্দ্রনাথ দত্ত এর দাবি জানান। ধীরেন্দ্রনাথ দত্ত কোথাকার ছিলেন? কুমিল্লার। কোন সদস্যের বা কোন পার্টির সদস্য ছিলেন? কংগ্রেস পার্টির সদস্য ছিলেন। কিন্তু মুসলিম লীগের সকল সদস্য এ দাবি প্রত্যাখ্যান করে। এ ঘটনায় পূর্ব বাংলার শিক্ষার্থীরা ব্যাপকভাবে প্রতিবাদ করতে থাকে। 26 ও 29 ফেব্রুয়ারি 1948 সালে 26 তারিখে আর 29 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি আর 29 ফেব্রুয়ারি 1948 সালে ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান ধর্মঘট পালিত হয়। ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান
ধর্মঘট পালিত হয় কত সালের দিকে? 1948 সালের দিকে। কত তারিখে? 26 ও 29 ফেব্রুয়ারি। 26 আর 29 ফেব্রুয়ারি ধর্মঘট পালিত হয়। এই ধর্মঘট পালিত হওয়ার মূল কারণ হচ্ছে বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার জন্য। 2 মার্চ দেশের শিক্ষার্থী, বুদ্ধিজীবীদের উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। কত তারিখে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় দ্বিতীয়বারের মতো? 2 মার্চের দিকে। দেশের শিক্ষার্থী বুদ্ধিজীবীর উপস্থিতিতে দ্বিতীয়বারের মতো সংগ্রাম পরিষদ। তাহলে দ্বিতীয়বারের মতো সংগ্রাম পরিষদ গঠিত হয় কত তারিখে? 2 মার্চ। 2 মার্চের দিকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত মার্চ ধর্মঘট পালিত? রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের নতুন কমিটির আহ্বানে কত তারিখে ধর্মঘট পালিত হয়? 11 মার্চে। আন্দোলনকারীদের দাবি ছিল বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। যারা আন্দোলন করেছিল তাদের দাবি ছিল বাংলা হবে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হবে কি? বাংলা। তাহলে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে করার দাবি জানায় এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়। আর পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা হিসাবে ঘোষণা করা হয়, আমরা কিন্তু পূর্ব পাকিস্তান, যেটা বাংলাদেশ। ধর্মঘটের পক্ষে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান সহ মিছিল করার সময় পুলিশের লাঠিচার্জে অনেকে আহত হন। শামসুল হক, আলী আহাদ, শেখ মুজিবুর রহমান, কাজী গোলাম মাহবুব সহ অনেকে গ্রেপ্তার হন। শামসুল হকও গ্রেপ্তার হয়, আলী আহাদও গ্রেপ্তার হন, শেখ মুজিবুর রহমানও গ্রেপ্তার করা হয়, কাজী গোলাম মাহবুব সহ অনেকে গ্রেপ্তার হয়ে যান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে 13 থেকে 15 মার্চ আবার ধর্মঘট পালিত হয়। ধর্মঘট হতে থাকে। আবার কত তারিখের দিকে? 13 থেকে 15 মার্চ আবার ধর্মঘট পালিত হয়, শুরু হয়। এবার শুধু ঢাকায় নয়, দেশের সর্বত্র ধর্মঘট ও আন্দোলন ছড়িয়ে পড়ে। বাঙালি সরকারি কর্মচারীরা যোগ দেয় এ আন্দোলনে। তীব্র আন্দোলনের মুখে 15 মার্চ মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। 15 মার্চে মুখ্যমন্ত্রী কে ছিল? খাজা নাজিমুদ্দিন। তখনকার সময় মুখ্যমন্ত্রী কে ছিলেন? খাজা নাজিমুদ্দিন। আন্দোলনকারীদের সাথে আলোচনায় বসে একটি চুক্তি স্বাক্ষর করেন। এ চুক্তিতে গ্রেপ্তারকৃতদের মুক্তি, তদন্ত কমিটি গঠন, শিক্ষার মাধ্যম বাংলা, বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব আইন পরিষদে উপস্থাপন সহ প্রভৃতি দাবি অন্তর্ভুক্ত ছিল। 1948 সালে 19 মার্চে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিল মোহাম্মদ আলী জিন্নাহ। তাহলে পাকিস্তান গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কত তারিখ? 1948 সালে 19 মার্চে পাকিস্তানের গভর্নর জেনারেল কে ছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোথায় আসেন? ঢাকা আসেন। ঢাকা আসেন কত সালে? 1948 সালের দিকে। কত তারিখে? 19 মার্চে। 21 মার্চ রমনাথ তৎকালীন রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। 24 মার্চ কত তারিখে? 24 মার্চের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। দুটি বক্তব্যই তিনি রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার দাবি অগ্রাহ্য করে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন। সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, উর্দু এবং একমাত্র উর্দু হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। এটা কে বলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, পাকিস্তানের গভর্নর জেনারেল। সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, উর্দু হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা। উপস্থিত ছাত্ররা আব্দুল মতিনকে অনুসরণ করে তীব্র প্রতিবাদ নানা ধ্বনি দিতে হয়। এ সময় সারা পূর্ব পাকিস্তানে ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে। 1948 সালে 27 নভেম্বর প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান।
তাহলে প্রধানমন্ত্রী ছিলেন তখন লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান ঢাকায় এসে বক্তৃতাকালে আবার উর্দুকে রাষ্ট্রভাষা হিসাবে যোগ দেন। ছাত্ররা পূর্বের মতো এবারও নানা বলে প্রতিবাদ জানায় লিয়াকত আলী খানকেও, এবং গভর্নর জেনারেল ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। তিনি বক্তব্য দেন, এমনকি প্রধানমন্ত্রী লিয়াকত আলী খানও বক্তব্য দেয়, কিন্তু ছাত্ররা নানা বলে প্রতিবাদ জানায়। 1948 সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়। কত সালের দিকে? 1948 সালের দিকে। কত তারিখে? মানে কোথায়? করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়। বাংলা ভাষাটা আরবি হরফে লেখার প্রস্তাব দেওয়া হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর প্রতিবাদ করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি করেন? এর প্রতিবাদ করেন। আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্রের প্রচেষ্টা হিসাবে বাংলা ভাষা সংস্কারের নামে 1949 সালে মার্চ মাসে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়। 1949 সালে পূর্ব বাংলা কমিটি গঠন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদ জানায়। 1950 সালে 11 মার্চ আব্দুল মতিনকে আহ্বায়ক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয়, যার নেতৃত্বে ভাষা আন্দোলন পুনরায় সঞ্জীবিত হতে থাকে। কার নেতৃত্বে? কত সালে দেখে? 1950 সালে 11 মার্চ কার নেতৃত্বে? আব্দুল মতিন আহ্বায়ক করে ঢাকায় বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ কমিটি গঠিত হয়, যার নেতৃত্বে ভাষা আন্দোলন পুনরায় সজ্জীবিত হতে। 1950 সালের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক গঠিত মূলনীতি কমিটির সুপারিশ বলা হয় উর্দুই পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে। কত সালের দিকে? 1950 সালের সেপ্টেম্বর মাসে গণপরিষদ কর্তৃক গঠিত মূলনীতি কমিটি সুপারিশে বলা হয় উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। এই কথাটা কিন্তু বলা হয়েছে। তাহলে উর্দু কি পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে? এই মূলনীতি কমিটির সুপারিশে বলা হয়েছে কত সালে? 1950 সালে। দেশ জুড়ে প্রতিবাদ সভা সমাবেশ চলতে থাকে। সারা দেশে তখন প্রতিবাদ চলে যে উর্দুর রাষ্ট্রভাষা হবে না, সে অনুযায়ী যে সমাবেশ পরিচালিত হয় সেটা কিন্তু কি হয়? প্রতিবাদ হিসেবে চলতে থাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হলে প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। তাহলে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী খান। লিয়াকত আলী খান আততায়ীর হাতে নিহত হলে প্রধানমন্ত্রী হন খাজা নাজিমুদ্দিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। 1952 সালের 27শে জানুয়ারি ঢাকায় খাজা নাজিমুদ্দিন তার বক্তব্যে জিন্নাহর প্রতিধ্বনি করে বলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু। এই কথাটাও বলে কে? খাজা নাজিমুদ্দিন, যে পাকিস্তানের রাষ্ট্রভাষা একমাত্র হবে কি? উর্দু। এই মন্তব্যে স্ফুলিঙ্গই রাষ্ট্রভাষা আন্দোলনকে নতুন মাত্রা দেয়, যা সর্বাত্মক রূপ লাভ করে। ভাষা আন্দোলনের চূড়ান্ত পর্যায়, যে ভাষা আন্দোলনটা স্টার্ট হয়েছিল সেটা কোন পর্যায়ে গিয়েছে সেই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। আর প্রতিটা লাইন কিন্তু বুঝে পড়ার চেষ্টা করবা, আর প্রতিটা শব্দ কি বোঝাতে চেয়েছে সেটা বুঝবা, আর একটা লাইনও বাদ দেবে না, সবকিছু পড়ার চেষ্টা করো। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ। ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ 30শে জানুয়ারি সভা ও ছাত্র ধর্মঘটের আহ্বান করে। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কতই জানুয়ারি? 30শে জানুয়ারি সভা ছাত্র ধর্মঘটের আহ্বান করে। 31শে জানুয়ারি আওয়ামী মুসলিম লীগ
কত তারিখে? 31শে জানুয়ারি। আওয়ামী মুসলিম লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক দলের সর্বদলীয় সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কর্মপরিষদ গঠিত হয়। তাহলে আওয়ামী মুসলিম লীগ সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। আওয়ামী মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? 31শে জানুয়ারির কত তারিখের? 31শে জানুয়ারির সময় আওয়ামী মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সভাপতিত্বে রাজনৈতিক দলের যে সর্বদলীয় সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। তাহলে সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় কত সালে? এই যে কত 1950 সালে 31শে জানুয়ারি। কত তারিখে? 31শে জানুয়ারি। এ সভায় 4 ও 5 মানে 4 ও 21 ফেব্রুয়ারি নানা কর্মসূচি দেওয়া হয়। হরতাল, দেশব্যাপী জনসভা, হরতালও দেওয়া হয়, সারা দেশে কি জনসভা দেওয়া হয়, বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেওয়া হয় 4 আর 21 ফেব্রুয়ারি। এ সময় হঠাৎ করে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন, তাহলে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। এখানে প্রশ্ন আছে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। এগুলো ভালো করে পড়বা। পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী কে ছিলেন? নুরুল আমিন। ঢাকা শহরে 144 ধারা জারি করে সব ধরনের সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল নিষিদ্ধ করেন। সরকারি এ ঘোষণা পাওয়া মাত্রই ঢাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ছাত্ররা কিছুতেই 144 ধারা মেনে নিতে পারেনি। 20শে ফেব্রুয়ারির সন্ধ্যায় আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের বৈঠক বসে। তাহলে কেন্দ্রীয় কার্যালয় সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদে কেন্দ্র বসে কত তারিখে? 20শে ফেব্রুয়ারি সন্ধ্যায় আওয়ামী মুসলিম লীগের আবুল হাশিমের সভাপতিত্বে এ সভায় 144 ধারা অমান্য করার প্রসঙ্গে দ্বিমত দেখা দেয়। কার? আবুল হাশিম। আবুল হাশিম যখন সভাপতিত্ব করেন এ সভায় কত ধারা অমান্য করার প্রসঙ্গে দ্বিমত দেখা দেয়? 144 ধারা অমান্য করার প্রসঙ্গে দ্বিমত তখন দেখা দেয়। অধিকাংশ যেসব সদস্য রয়েছে সভাপতি প্রথমে 144 ধারা অমান্য করার পক্ষে ছিলেন না, কিন্তু আব্দুল মতিন, আলী আহাদ, মোহাম্মদ তোহা, গোলাম মাহবুব প্রমুখ নেতা 144 ধারা অমান্য করার সিদ্ধান্ত অনড় থাকেন। প্রথম দিকে কিন্তু তারা কি অমান্য করার পক্ষে ছিল না, কিন্তু আব্দুল মতিন, অলি আহাদ, মোহাম্মদ তোহা, গোলাম মাহবুব প্রমুখ নেতাবর্গরা তখন 144 ধারা অমান্য করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং অনড় থাকেন। অবশেষে 144 ধারা ভাঙার সিদ্ধান্ত গৃহীত হয়। কত ধারা? 144 ধারা। 21শে ফেব্রুয়ারি সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায়। তাহলে কত তারিখে? 21শে ফেব্রুয়ারি। কয়টার দিকে? সকাল 11টায় ঢাকায় বিশ্ববিদ্যালয় আমতলায়। বর্তমান ঢাকা মেডিকেল কলেজের চত্বর। ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলা বর্তমান সেটা এখন কিসে পরিণত হয়েছে? বর্তমান ঢাকা মেডিকেল কলেজের চত্বর। ছাত্রদের সভা জনসমুদ্রে পরিণত হয়। ঢাকা শহরে স্কুল কলেজের হাজার হাজার ছাত্রছাত্রী সমাবেশে যোগ দেন। হাজার হাজার। ঢাকা শহরে যত স্কুল কলেজ রয়েছে সব স্কুল কলেজের ছাত্রছাত্রীরা ওই ঢাকা সমাবেশে বা মেডিকেল কলেজের চত্বরে আমতলায় তারা যোগদান করে। কতিপয় নেতা 144 ধারা ভঙ্গ না করার জন্য ছাত্রদের অনুরোধ করে, মানে যেসব নেতারা ছিল 144 ধারা যাতে ভাঙন বা ভেঙে না ফেলে সে উদ্দেশ্যে অনুরোধ করে। তবে ছাত্র নেতৃবৃন্দ সিদ্ধান্ত অটল থাকেন। যেসব ছাত্রের নেতা ছিল, ছাত্রদের ভিতর তো অনেক নেতা থাকে, ছাত্র নেতারা কি করে? মানে সিদ্ধান্ত অটল থাকেন। সবাই ছোট ছোট দলে ছাত্ররা মিছিল করে 144 ধারা ভাঙার সিদ্ধান্ত নেন। ছাত্রছাত্রীরা রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিয়ে মিছিল করতে থাকলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে এবং
কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ছাত্রছাত্রীরা যখন রাষ্ট্রভাষা বাংলা স্লোগান দিয়ে তখনকার সময় কি করে, ছাত্রছাত্রীরা সবাই সিদ্ধান্ত নেয় যে আমরা মিছিল তো বের করব, কিন্তু রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান দিয়ে মিছিল বের করব। তখন কি করে, পুলিশের কর্মীরা তখন ছাত্রছাত্রীদের উপর লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে দেয়। ছাত্রছাত্রীরা পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ করে। যখনই কাঁদানে গ্যাস এবং লাঠিচার্জ শুরু করে তখন ছাত্রছাত্রীরা পুলিশের উপর ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। বিক্ষুব্ধ ছাত্ররা বর্তমান ঢাকা মেডিকেল কলেজের সামনে সমবেত হয়ে গণপরিষদের দিকে অগ্রসর হতে থাকলে মিছিলে পুলিশের গুলি চালায়। পুলিশের গুলিতে ২১শে ফেব্রুয়ারি এটা কিন্তু ঘটে। এই পুলিশের গুলিতে আবুল বরকত, রফিকউদ্দিন আহমেদ, আব্দুল জব্বার ঘটনাস্থলে শহীদ হয়ে যান। কে শহীদ হয়? আবুল বরকত শহীদ হন, রফিকুজ্জামান শহীদ হন, তারপরে আব্দুল জব্বার ঘটনাস্থলে শহীদ হয়ে যান। আব্দুস সালাম ওই দিন গুলিবিদ্ধ হয়ে ৭ই এপ্রিল শহীদ হন। ওই দিনে আব্দুস সালামই কিন্তু এর ভিতরে ৪ জনের যে ভাষা শহীদ ছিল তার ভিতর হচ্ছে আব্দুস সালাম কিন্তু ওই দিন গুলিবিদ্ধ হয়, কিন্তু সেদিনকে মারা যায় না, পরবর্তীতে তিনি মারা যান। তাহলে এর ভিতর ছিল আব্দুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিকউদ্দিন, কিন্তু আব্দুস সালাম ৭ই এপ্রিলে মৃত্যুবরণ করে। কারণ হচ্ছে ওই দিনই গুলিবিদ্ধ হয়, মানে ২১শে ফেব্রুয়ারি, কিন্তু ৭ই এপ্রিলে মারা যান বা শহীদ হন। সে সময় গণপরিষদ বা সংসদে অধিবেশন চলছিল। গুলির খবর পেয়ে আব্দুর রশিদ তর্ক বাগীসহ আইনে পরিষদে কয়েকজন সদস্য অধিবেশন ত্যাগ করে ঘটনাস্থলে উপস্থিত হন। মানে গুলির খবর পেয়ে আব্দুর রশিদ তর্ক বাগীসহ আইন পরিষদের কয়েকজন সদস্য অধিবেশন ত্যাগ করে ঘটনাস্থলে উপস্থিত হন। তাহলে আব্দুস সালাম ওই দিন কিন্তু গুলিবিদ্ধ হয়, তাকে গুলি করা হয় ২১শে ফেব্রুয়ারি, কিন্তু মারা যায় ৭ই এপ্রিলে। আব্দুল বরকত, আব্দুল জব্বার, শফিউর রহমান, রফিকউদ্দিন সবাই কিন্তু মারা যায়। বর্বরচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে পরদিন ২২শে ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হয়। মানে বর্বরচিত হত্যাকাণ্ডের যে ২১শে ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর রহমানকে হত্যা করা হয়, গুলিবর্ষণ করা হয়, তার পরদিন ২২শে ফেব্রুয়ারি গণবিক্ষোভ শুরু হয়। তাদের মধ্যে বিক্ষোভ, রাগ, আন্দোলন শুরু হয়ে যায়। জনতা শহীদদের জন্য শোক মিছিল বের করে। জনতা শহীদদের জন্য শোক মিছিল বের করেছিল। কারণ যেহেতু তারা দেশের বা মাতৃভাষার জন্য জীবন দান করেছে, এই জন্য জনতা বা জনগণ শহীদদের জন্য শোক মিছিল বের করে। আবারও মিছিলের ওপর পুলিশ ও মিলিটারি লাঠি, গুলি ও বেয়োনেট ব্যবহার করে। মিছিলের ওপর তারা কি করে, পুলিশ এবং মিলিটারিরা লাঠি, গুলি এবং বেয়োনেট ব্যবহার করে। এতে শফিউর রহমান সহ আরো কয়েকজন শহীদ হন। তার মানে ২২শে ফেব্রুয়ারিতে শফিউর রহমান শহীদ হন, আর ২১শে ফেব্রুয়ারি গুলিবর্ষণে ৪ জনা, তার ভিতরে একজন সালাম ১৫ এপ্রিলে মৃত্যুবরণ করে, আর ২২শে ফেব্রুয়ারিতে শফিউর রহমান মৃত্যুবরণ করে গুলিবর্ষণ হয়ে। যে স্থানে পুলিশের গুলিতে শহীদ হন সেখানে ছাত্ররা সারা রাত জেগে ২৩শে ফেব্রুয়ারি একটি স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার নির্মাণ করেন। এই যে কেন্দ্রীয় শহীদ মিনার, এই জায়গায় যে স্থানে পুলিশের গুলিতে শহীদ হন সেখানে ছাত্ররা সারা রাত জেগে কতই ফেব্রুয়ারি, ২৩শে ফেব্রুয়ারি একটি স্মৃতি স্তম্ভ বা শহীদ মিনার নির্মাণ করেন। কারা তৈরি করে? ছাত্ররা। তাহলে ছাত্ররা সারা রাত জেগে ২৩শে ফেব্রুয়ারি একটি স্মৃতি স্তম্ভ বা শহীদ মিনার নির্মাণ করেন যারা শহীদ হয় তাদের জন্য। পরে পুলিশ
শহীদ মিনারটি ভেঙে নেয়। এখানে যে শহীদ মিনার নির্মাণ করে পুলিশ, পরে শহীদ মিনারটি ভেঙে দেয়। ১৯৬৩ সালে অস্থায়ী শহীদ মিনারের স্থলে শিল্পী হামিদুর রহমান নকশা পরিকল্পনায় শহীদ মিনার নির্মাণ করা হয়। কত সালে? ১৯৬৩ সালে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেস্ট অফ ইম্পর্টেন্স। কত সালে? ১৯৬৩ সালে অস্থায়ী শহীদ মিনারে স্থলে শিল্পী হামিদুর রহমানের নকশা পরিকল্পনার শহীদ মিনার নির্মাণ করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে অস্থায়ী শহীদ মিনারের স্থলে শিল্পী হামিদুর রহমান নকশা পরিকল্পনার শহীদ মিনার নির্মাণ করা হয় কত সালে? ১৯৬৩ সালে। তাহলে স্মৃতিস্তম্ভ বা শহীদ মিনার নির্মাণ করেন বা নকশা পরিকল্পনা করেন কে? হামিদুর রহমান। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী শহীদ মিনারটি ভেঙে দিলে, তার মানে ১৯৭১ সালেও মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী শহীদ মিনারটি ভেঙে দিলে ১৯৭২ সালের নকশা অনুযায়ী বর্তমানে শহীদ মিনার নির্মাণ করা হয়েছে। ১৯৭২ সালের নকশা অনুযায়ী, মানে সেই নকশা অনুযায়ী নির্মাণ করা হয়। তারপরও ভাষা আন্দোলন অব্যাহত ছিল। ভাষার জন্য যারা জীবনদান করেছে তাদের জন্য শহীদ মিনারটা নির্মাণ করা হয়। আর ভাষার জন্য যারা আন্দোলন করছিল তারা অলওয়েজ টাইম কিন্তু আন্দোলনের প্রতি ছিল। প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের জাতীয় পরিষদ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। এই প্রবল আন্দোলনের মুখে পাকিস্তানের যে জাতীয় পরিষদ আছে, এই বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়। পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয় কোন ভাষাকে? বাংলা ভাষাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কোন ভাষাকে স্বীকৃতি দেয়? বাংলা ভাষাকে। জাতীয় পরিষদে বাংলা ভাষা বিষয়টি নিয়ে বিতর্কের এক পর্যায়ে এর সদস্য আদেল উদ্দিন আহমদের দেওয়া সংশোধনীয় প্রস্তাব অনুযায়ী উর্দুর পাশাপাশি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে বিল পাস করা হয়। তারা সিদ্ধান্ত নেয়, আদেল উদ্দিন আহমেদ দেওয়া সংশোধনীর যে প্রস্তাব ছিল, উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেওয়ার বিল পাস করা হয়। ১৯৫৬ সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেয়া হয়। কত সালে? ১৯৫৬ সালে সংবিধানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দেয়া হয়। কত সালে? ১৯৫৬ সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে ১৯৫৬ সালের সংবিধানে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়া হয় কোন ভাষাকে? বাংলা ভাষাকে। আর সংবিধানে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়া হয় কত সালে? ১৯৫৬ সালে। ১৯৫৬ সালে কোথায় বা কোন স্থানে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়? সংবিধানে। দেখো ৩-৪টা প্রশ্ন পেয়ে গেলাম। ভাষা আন্দোলনে নারী, মানে ভাষা আন্দোলনের জন্য যে নারীরা জীবনদান করেছে বা অনেক অবদান রেখেছে তাদের বিষয় একটু বলা হয়েছে। ভাষা আন্দোলনে নারী। ৪৮ ও ৫২ সালের ভাষা আন্দোলনে এদেশের তৎকালীন নারী সমাজে প্রত্যক্ষ সক্রিয় অংশগ্রহণ ছিল। ১৯৪৮ এবং ১৯৫২ সালে যে ভাষা আন্দোলন শুরু হয়, এখানে কাদের অবদান? নারী সমাজের প্রত্যক্ষ বা সক্রিয় অংশগ্রহণ ছিল। মিছিল, স্লোগান, সভা সমিতিতেও তারা পুরুষের পাশাপাশি সংগ্রাম করেছেন, মানে যুদ্ধ করেছে। ঢাকার বিভিন্ন স্কুল কলেজ, বিশেষ করে কামরুন্নেসা স্কুল এবং ইডেন কলেজের ছাত্রীদের ভূমিকা ছিল সংগ্রামে। ঢাকার বিভিন্ন স্কুল কলেজ, বিশেষ করে কামরুন্নেসা স্কুল এবং ইডেন কলেজের ছাত্রীদের কামরুন্নেসা স্কুল এবং ইডেন কলেজের ছাত্রীদের ভূমিকা ছিল সংগ্রামী। মিছিল মিটিংয়ে উপস্থিত থেকে নাদিরা বেগম, শামসুন নাহার মাহমুদ, লীলা
রায় সহ আরো অনেকে পোস্টার, ফেস্টুন লিখন এবং নানা কার্যক্রমের মাধ্যমে বাংলা ভাষা আন্দোলনের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করে। মানে মিছিল মিটিং এর উপস্থিত থেকে নাদিরা বেগম নাদিরা বেগম ছিল শামসুন নাহার মাহমুদ এবং লীলা রায় সহ অনেকে পোস্টার, তারপরে ফেস্টুন লিখন নানা কার্যক্রমের সাথে সক্রিয় ভূমিকা পালন করে থাকে। ঢাকার বাইরেও নারী সমাজের ভূমিকা ছিল সক্রিয় ও প্রতিবাদী। যশোরে ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে একজন ছিলেন হামিদা রহমান। যশোরে ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে একজন ছিলেন কে? হামিদা রহমান। হামিদা রহমান এটাও নারী। কোথায়? যশোর। ভেরি ভেরি ইম্পর্টেন্স। তাহলে ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারীদের মধ্যে একজন ছিলেন হামিদুর রহমান। হামিদা রহমান কোথায় ছিল? হামিদা রহমান যশোরের। বগুড়ার বিশেষ ভূমিকায় ছিলেন রহিমা খাতুন। মানে বগুড়ার পক্ষে থেকে বিশেষ ভূমিকা পালন করেছিল ভাষা আন্দোলনে রহিমা খাতুন, সালেহা খাতুন সহ আরো অনেকে। ভাষা আন্দোলনে সিলেটের নারীদেরও ব্যাপক ভূমিকা ছিল। এ আন্দোলনে সংগ্রামী ভূমিকা রাখেন ভাষা আন্দোলনে সিলেটের নারীদের ভূমিকা ছিল অসাধারণ। যেমন সিলেটের ভিতরে ছিল হাজেরা মাহমুদ, জবেদা খাতুন চৌধুরী, সাহেরা বানু, সৈয়দা লুৎফুন্নেছা খাতুন, সৈয়দা নজরুন্নেছা খাতুন, রাবেয়া খাতুন সহ আরো অনেকে সিলেটের নারীদের ভিতর ভূমিকা পালন করে ভাষা আন্দোলনের জন্য। পোস্টার ও প্রচারপত্রের মাধ্যমে আন্দোলন সচল রাখার তৎপরতা চালানোর সময় ১৯৪৯ সালে ১৩ই আগস্ট গ্রেপ্তার হন লিলি চক্রবর্তী। ১৯৪৯ সালের ১৩ই আগস্টে গ্রেপ্তার হন লিলি চক্রবর্তী। এসব সংগ্রামের ভূমিকার পাশাপাশি ওই সময় বিভিন্ন স্থানে নারীরা ভাষা আন্দোলনকারীদের সহযোগিতা করেন। যারা ভাষা আন্দোলনকারীদেরকে সহযোগিতা করেছিল তাদের ভিতর আছে নিবেদিত, নাগ, সারা তৈফুর, মাহমুদ, সাহেরা বানু অনেকে উল্লেখযোগ্য ছিল। তারা দেশের ভাষা সংগ্রামে যারা অনেক বেশি ভূমিকা অবদান রেখেছে তাদের নামগুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। সেগুলো ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি যারা পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের অধিবেশন বর্জন করেন তাদের মধ্যে আনোয়ারা খাতুন ছিলেন অন্যতম। কত সালে? ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারিতে যারা পূর্ব বাংলা ব্যবস্থাপক পরিষদের অধিবেশন বর্জন করেন তাদের মধ্যে আনোয়ারা খাতুন ছিলেন অন্যতম। কত সালে? ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারির সময় যখন অধিবেশন বর্জন করেন তাদের ভিতরে অন্যতম ছিল কে? আনোয়ারা খাতুন। তিনি ব্যবস্থাপক সভায় বাংলা ভাষার পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করেন। মানে কে ছিল? আনোয়ারা খাতুন। যে বাংলা ভাষার পক্ষে তার অবস্থানটা ছিল দৃঢ়, যাতে বাংলা হয় পাকিস্তানের রাষ্ট্রভাষা, সেই পরিকল্পনা করে সে দৃঢ় অবস্থান গ্রহণ করে। ৫২ ভাষা আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথে ছাত্রীরাও দুঃসাহসী ভূমিকা রাখেন। শুধু ৫২ ভাষা আন্দোলনে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নয়, ছাত্রীরা বিশেষভাবে ভূমিকা পালন করেছিল দুঃসাহসের সাথে। ২১শে ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভাঙায় যারা সাহসী ভূমিকা রেখেছিলেন তারা হলেন ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি কত? ১৪৪ ধারা ভাঙায় যারা সাহসী ভূমিকা রেখেছিল তারা হলেন রওশন আরা, সুফিয়া ইব্রাহিম সহ অনেকে ভূমিকা রেখেছিল। তাছাড়া নারায়ণগঞ্জে ভাষা আন্দোলনের নেত্রী মমতাজ বেগম গ্রেপ্তার হলে নারায়ণগঞ্জে ভাষা আন্দোলন করেন কে? ভাষা আন্দোলনের নেত্রী কে ছিল?
নারায়ণগঞ্জে মেয়েদের ভিতরে মানে নারীদের ভিতরে মমতাজ বেগম কে ছিলেন? মমতাজ বেগম। মমতাজ বেগম ভাষা আন্দোলনের নেত্রী হিসেবে কোথায় থেকে আন্দোলন করেন? নারায়ণগঞ্জ থেকে। পুলিশ তাকে জনতার মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়েছিল। গ্রেপ্তার হলে পুলিশ জনতার মধ্যে প্রচন্ড সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষ বলতে মারামারি, দাঙ্গা, রাহাজানি শুরু হয়ে যায়। ভাষা আন্দোলনের তাৎপর্য। ১৯৫২ সালে ভাষা আন্দোলন বাংলার ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা। তাহলে ভাষা আন্দোলন বাংলার ইতিহাসে এক অনন্য সাধারণ ঘটনা। কত সালের ভাষা আন্দোলন? ১৯৫২ সালে ভাষা আন্দোলন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাকিস্তান রাষ্ট্রের বৈষম্যমূলক আচরণের, বৈষম্যমূলক মানে পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান একটা পশ্চিম, তাদের ভিতরে বৈষম্য আচরণ করা হতো মানে আলাদা আচরণের বিরুদ্ধে এটি ছিল বাঙালি জাতির প্রথম প্রতিবাদ ও বিদ্রোহ। বিদ্রোহ মানে যুদ্ধ। বাঙালি জাতীয়তাবাদের প্রথম প্রেরণা এটাই। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পর থেকেই বাঙালি জাতি পশ্চিম পাকিস্তানের সরকারের অবহেলা, বঞ্চনা, শোষণের জাতাকলে পিষ্ট হচ্ছিল। তার মানে ১৯৪৭ সালে ভারতবর্ষকে দুই ভাগে ভাগ করা হয়। এই ভারতবর্ষকে ভাগ করার পরে ১৯৪৭ সালে ভারত এবং পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তানের দুইটা অংশ ছিল, একটা ছিল পূর্ব পাকিস্তান আর একটা হচ্ছে পশ্চিম পাকিস্তান। পশ্চিম পাকিস্তানেরা পূর্ব পাকিস্তানদের সবসময় শোষণ, নিপীড়ন, অত্যাচার, অবহেলা, বঞ্চনা, শোষণ করছিল। এত কিছু সহ্য করতে না পেরে তখন ১৯৫২ সালে মাতৃভাষা আন্দোলন নিয়ে তাদের প্রতিবাদ শুরু হয়। অরিজিনালি আগের থেকে কিন্তু তাদের প্রতিবাদ, বিদ্রোহে এইগুলো ছিল, কিন্তু ভাষা আন্দোলন থেকে আরো তীব্রভাবে নাড়া দেয়। মাতৃভাষা বাংলার প্রতি অবমাননা বাঙালির মনকে প্রবল নাড়া দিয়েছিল। যে মাতৃভাষা মানে মায়ের ভাষার প্রতি তাদের যে অবমাননা, সেটা এতটাই তাদের বাঙালিদের মনে ক্ষোভ সৃষ্টি করেছিল, সেটা নিয়ে প্রতিবাদ শুরু হয়। তারা বুঝতে পেরেছিল পাকিস্তানিদের হাতে তাদের ভাষা, সংস্কৃতি, অর্থনীতি কিছু নিরাপদ নয়। যারা চূড়ান্ত পরিণতিতে ১৯৭১ সালে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। কত সালের দিকে? ১৯৭১ সালের দিকে। ১৯৭১ সালে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। যেটা আমাদের বাংলাদেশ, এটা কিন্তু পূর্ব পাকিস্তান ছিল আগে, পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব। ১৯৫২ সালে, কত সালে? ১৯৫২ সালে ভাষা আন্দোলনের পরের বছর থেকে প্রতি বছর ফেব্রুয়ারি ২১ মানে ২১শে ফেব্রুয়ারি তারিখটি বাঙালির শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। তাহলে শহীদ দিবস হিসাবে পালিত হয়ে আসছে কত তারিখ? ২১শে ফেব্রুয়ারি। ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারি তারিখ থেকে শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশ সৃষ্টির পর থেকে ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ সর্বস্তরের জনগণ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করেন। কত? ২১শে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ যারা আমাদের ভাষার জন্য জীবন দান করেছে, শহীদ হয়েছেন, জীবনটা উৎসর্গ করেছে, তাদের সম্মান প্রদর্শনের জন্য এটা করা হয়। ২১এর প্রভাত ফেরি ও প্রভাত ফেরির গান বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। ২১শে ফেব্রুয়ারিতে যে গানটা গাওয়া হয় ওইটা কিন্তু বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, সেটা বলা হচ্ছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২১শে ফেব্রুয়ারি সরকারি ছুটির দিন ঘোষণা করা হয়। বাংলাদেশ স্বাধীন হয় কত সালে? ১৯৭১ সালে। বাট এই ১৯৫২ সালে ২১শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়েছে স্বাধীনতা হওয়ার পর থেকে। ভাষা আন্দোলন শুরু হয় ভাষা আন্দোলন শুরু হয় ১৯৫২ সালে। বাট ১৯৪৭ সাল থেকে কিন্তু তাদের ভিতরে ক্ষোভ, প্রতিবাদ, সংগ্রামী এগুলো চলে আসছিল। এতদিন শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে
বাঙালির চেতনাকে লালন করার প্রক্রিয়া অব্যাহত রাখা হয়। যারা দেশের জন্য জীবন দিয়েছে এবং ভাষার জন্য জীবন দান করেছে, উৎসর্গ করেছে, তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য আমরা 21শে ফেব্রুয়ারি শহীদ মিনারে অনেকে পুষ্প বা ফুল অভ্যর্থন করে। আন্তর্জাতিক এই স্বীকৃতি আদায়ের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে কানাডায় ভাস্কুভার দেখো বসবাসরত মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড নামের এই বহুভাষী বা বহুজাতিক ভাষাপ্রেমী গ্রুপ 1998 সালে 28 মার্চ জাতিসংঘের মহাসচিব কোফি আনান এর কাছে একটি আবেদন পেশ করেন। আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের জন্য প্রথম পদক্ষেপ হিসাবে কানাডার ভাস্কুভার বসবাসরত মাদার ল্যাঙ্গুয়েজ লাভার অব দ্য ওয়ার্ল্ড নামের একটি বহুভাষী বা বহুজাতিক ভাষাপ্রেমী গ্রুপে 1998 সালে 28 মার্চ জাতিসংঘের মহাসচিব কে ছিল? কোফি আনান। জাতিসংঘের মহাসচিবের নাম কি? কোফি আনান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মেমোরাইজ করবা। কাছে একটি আবেদন পেশ করা হয়। জাতিসংঘের নাগরিক ও রাজনৈতিক অধিকারের আন্তর্জাতিক চুক্তির 27 ধারার উপর ভিত্তি করে তারা আবেদনপত্রে উল্লেখ করেন যে দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং আফ্রিকা মহাদেশে অসংখ্য জাতিগোষ্ঠীকে মাতৃভাষা ব্যবহার না করার জন্য, মাতৃভাষা ভুলে যাওয়ার জন্য বল প্রয়োগ করা হচ্ছে, যা সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক সনদের সরাসরি লঙ্ঘন করে। পত্রে তারা প্রতিটি জাতিগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব অনুধাবনের জন্য বাঙালির 1952 সালে 21শে ফেব্রুয়ারি রক্তাক্ত পটভূমি তুলে ধরেন। প্রতিটি জাতিগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের গুরুত্ব অনুধাবনের জন্য বাঙালির 1952 সালের 21শে ফেব্রুয়ারি রক্তাক্ত পটভূমি তুলে ধরেন। জাতিসংঘে তখন তুলে ধরা হয়, যা সারা পৃথিবী জুড়ে অন্যান্য হয়ে যায়। তারা 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানান। কত তারিখে? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানান 21শে ফেব্রুয়ারিকে। তাহলে 21শে ফেব্রুয়ারি কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বর্তমানে পালিত হচ্ছে, উদযাপন করা হচ্ছে, যাতে প্রতিটি জাতিগোষ্ঠী তাদের মাতৃভাষাকে শ্রদ্ধা ও সম্মান জানানোর জন্য একটি বিশেষ দিবস পাবে। এ আবেদনে বিভিন্ন ভাষাভাষী 10 জন স্বাক্ষর করেন। এখানে যে আবেদন করা হয়, বিভিন্ন ভাষাভাষী 10 জন স্বাক্ষর করেন। তাদের বাংলা ভাষা নয়, বাট তারা স্বাক্ষর করেন। ইউনেস্কো তথা জাতিসংঘ বাংলাদেশের প্রস্তাবটি মেনে নেয়। ইউনেস্কো অথবা জাতিসংঘ, ইউনেস্কো মেনে নেয়, জাতিসংঘ মেনে নেয় প্রস্তাবটি। 28টি রাষ্ট্র বাংলাদেশের প্রস্তাবে লিখিতভাবে সমর্থন জানায়। কয়টি রাষ্ট্র লিখিতভাবে বাংলাদেশকে সমর্থন জানায়? প্রায় 28টি রাষ্ট্র। ড্রাফট রেজলিউশন 35 হিসেবে চিহ্নিত করে এক্সিকিউটিভ বোর্ডে প্রেরণ করা হয় জাতিসংঘের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে। 1999 সালে 17 নভেম্বর, কত সালের দিকে? 1999 সালে 17 নভেম্বর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নটা। জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন সদস্য রাষ্ট্রসমূহের সর্বসম্মতিক্রমে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে ঘোষণা দেন। 21শে ফেব্রুয়ারিকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দান করে কত সালে, কত তারিখে? 1999 সালে 17 নভেম্বরে। এই তারিখে 1999 সালে 17 নভেম্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করা হয় 21শে ফেব্রুয়ারিকে, এবং সকল সদস্য রাষ্ট্রকে দিবসটি উদযাপনের জন্য প্রস্তাব গৃহীত করা হয়। সকল সদস্য রাষ্ট্রকে, এখানে জাতিসংঘ বা ইউনেস্কো যারা সদস্য রাষ্ট্র রয়েছে, এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যাতে সবাই কি করে, উদযাপন করে বা সে উদ্দেশ্যে তারা প্রস্তাব গ্রহণ করে। কিন্তু 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন করা হয়েছে? আন্তর্জাতিক বলে শুধু বাংলাদেশে না,
এই বাংলাদেশের বাইরে কিন্তু সেটা পালন করা হয় ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। শুধুমাত্র বাংলাদেশের এই ভাষা শহীদদের কারণে এটা সম্ভব হয়েছে। ফলে ১৯৫২ সাল থেকে যে ২১ শুধু আমাদের ছিল, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতির মধ্য দিয়ে রাষ্ট্রভাষার জন্য বাঙালির আন্দোলন ও ত্যাগ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি পায়। ১৯৫২ সাল থেকে কত সাল থেকে ১৯৫২ সাল থেকে কত তারিখে ২১শে ফেব্রুয়ারি শুধু আমাদের ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির মধ্য দিয়ে। ২১শে ফেব্রুয়ারি শুধু আমাদের ছিল, বাট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস স্বীকৃতির মধ্য দিয়ে রাষ্ট্রভাষার জন্য বাঙালির আন্দোলন ত্যাগ আন্তর্জাতিক সম্পাদের স্বীকৃতি পায়। বাংলাদেশে অহংকার বাংলা ভাষা আসন করে নেয় বিশ্বসভায়। তাহলে বাংলাদেশের অহংকার বাংলা ভাষা আসন করে নেয় কোথায়? বিশ্বসভায়। বিশ্বসভায় বলতে জাতিসংঘ, ইউনেস্কো, এখানে। ২০১০ সালে ভেরি ভেরি ইম্পর্টেন্স এই কোশ্চেনটা। ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারি সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে কত সালে কত তারিখ? ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারি। ২০১০ সালে ২১শে ফেব্রুয়ারি থেকে ২০১০ সাল থেকে ২১শে ফেব্রুয়ারি থেকে। এখন ২১শে ফেব্রুয়ারি বা বাংলা ভাষা শুধু বাংলাদেশের মানুষের কথা বলে না, কোনো এক জাতিগোষ্ঠী মাতৃভাষা কথা বলে না, সবার ভাষায় কথা বলে। কে? বাংলা ভাষা। একক কাজ আছে। ১ নাম্বার, ভাষা আন্দোলনের রাজনৈতিক গুরুত্ব চিহ্নিত করো। ২, শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলার কারণসমূহ চিহ্নিত করো। মানে শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বলার কারণসমূহ চিহ্নিত করো। রাজনৈতিক তৎপরতা। কি তৎপরতা? রাজনৈতিক তৎপরতা। ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির সময় পূর্ব বাংলায় প্রধানত ৩টি রাজনৈতিক দল বা ধারা বিদ্যমান ছিল। তাহলে ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির পূর্ব বাংলায় প্রধানত ৩টি রাজনৈতিক দল বা ধারা বিদ্যমান ছিল। কয়টি? ৩টি ধারা। কত সাল? ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টির সময়। তাহলে পূর্ব বাংলা বলতে পূর্ব পাকিস্তান অথবা পূর্ব বাংলা বলতে আমরা বাংলাদেশকে বুঝে থাকি। প্রধানত কয়টি রাজনৈতিক দল বা ধারা বিদ্যমান ছিল? মাত্র ৩টি রাজনৈতিক দল বা ধারা বিদ্যমান ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। ১, ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক ধারার প্রতিনিধিত্বকারী মুসলিম লীগ। ২, অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক ধারার দল জাতীয় কংগ্রেস। ৩, বিপ্লবী সাম্যবাদী ধারার কমিউনিস্ট পার্টি। ধর্মীয় আদর্শ ভিত্তিক রাজনৈতিক ধারার প্রতিনিধিত্বকারী মুসলিম লীগ। ২, অসাম্প্রদায়িক চেতনা ও গণতান্ত্রিক ধারার দল জাতীয় কংগ্রেস, বিপ্লবী সাম্যবাদের কমিউনিস্ট পার্টি। এই ৩টি দল সংযুক্ত ছিল। মুসলিম লীগ ১৯৪৭ সালে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ হয় পাকিস্তান মুসলিম লীগ। তাহলে কত সালে? ১৯৪৭ সালে পাকিস্তানের জন্মের পর, মানে পাকিস্তান যে রাষ্ট্র ছিল সে পাকিস্তান জন্মের পর নিখিল ভারত মুসলিম লীগের নতুন নামকরণ হয় পাকিস্তান মুসলিম লীগ। নতুন রাষ্ট্র পাকিস্তানের শাসক দল হিসাবে মুসলিম লীগের যাত্রা শুরু হয়। পাকিস্তান সৃষ্টির আন্দোলনে বাঙালি নেতৃবৃন্দর প্রচেষ্টা, উদ্বেগ ও আত্মত্যাগ ভুলে গিয়ে পাকিস্তানি মুসলিম লীগ নেতারা বাঙালির বিরুদ্ধে বৈষম্যমূলক নীতি গ্রহণ করে, চালায় দমন নীতি। শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিমের মতো মুসলিম লীগের ত্যাগী বাঙালি নেতারা উপেক্ষিত হন। তাহলে শেরে বাংলা একে ফজলুল হক,
হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিমের মতো মুসলিম লীগের ত্যাগী বাঙালি নেতার উপেক্ষিত হন। শাসক দল হিসাবে মুসলিম লীগ শুরু থেকেই অগণতান্ত্রিক ও দেখো অসাংবিধানিকভাবে দেশ পরিচালনা করতে থাকে। ধীরে ধীরে মুসলিম লীগ জনবিচ্ছিন্ন হতে শুরু করে। আস্তে আস্তে মুসলিম লীগ ছিল সেটা কি হয়, জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে আস্তে আস্তে। 1947 সাল পরবর্তী পূর্ব বাংলায় শুরু থেকে মুসলিম লীগ অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ে। দ্বিমুখী ধারায় বিভক্ত হয়ে পড়ে এই সময় দলটি। একটি ধারা ছিল সোহরাওয়ার্দী হাশিমপন্থী, অন্যটি ছিল খাজা নাজিম উদ্দিন মাওলানা আকরাম খাঁপন্থী। প্রথম ধারাটি ছিল উদার, গণতান্ত্রিক, সংস্কারপন্থী। তাহলে প্রথম ধারাটা সবচেয়ে বেশি ভালো ছিল, উদার ছিল, গণতান্ত্রিক ছিল, এমনকি সংস্কারপন্থী ছিল। এবং দ্বিতীয় ধারাটি ছিল রক্ষণশীল, পশ্চিম পাকিস্তানের আজ্ঞাবহ। দ্বিতীয় ধারাটি কি ছিল? রক্ষণশীল, মানে রক্ষা করত পশ্চিম পাকিস্তানের আজ্ঞাবহ। ফলে এ অন্তর্কোন্দল দলটিকে সাংগঠনিকভাবে দুর্বল করে দেয়। এছাড়া পশ্চিম পাকিস্তান শাসক গোষ্ঠী সংস্কারপন্থী ধারার নেতাদের সবসময় কোণঠাসা দমন করার চেষ্টা করত। পশ্চিম পাকিস্তান আর পূর্ব পাকিস্তানের ভিতরে কিন্তু দ্বন্দ্বটা বেঁধে দেয়। পূর্ব পাকিস্তান বলতে হচ্ছে পূর্ব বাংলা, আর পূর্ব বাংলা বলতে বাংলাদেশকে বোঝানো হয়। মুসলিম লীগের এ ভ্রান্ত নীতির কারণে দেশে মারাত্মক সংকট সৃষ্টি হয়ে যায়। মুসলিম লীগ সরকার পূর্ব বাংলার উন্নতির দিকে সামান্যতম দৃষ্টিপাত করত না। মুসলিম লীগ তো ছিলই, মুসলিম লীগ তখন সরকার গঠিত হয়, তখন পূর্ব বাংলার উন্নতির দিকে সামান্য দৃষ্টিপাত করতে না। পূর্ব বাংলা বলতে পূর্ব পাকিস্তান, যেটাকে আমরা বাংলাদেশ, আমাদের বাংলাদেশ নামে পরিচিত। পূর্ব বাংলা বলতে বাংলাদেশ নামে পরিচিত। পূর্ব বাংলার প্রতি তাদের বৈষম্যমূলক আচরণ ক্রমে প্রকট হতে থাকে। পূর্ব বাংলার প্রতি তারা বৈষম্য করতে শুরু করে, মানে পার্থক্য তৈরি করে, সমান অধিকার ছিল না। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি প্রতিটি ক্ষেত্রে বৈষম্য ছিল লক্ষণীয়, সবসময় বৈষম্য থাকতো। 1948 সাল থেকে পূর্ব বাংলায় মুসলিম লীগের জনসমর্থন দ্রুত কমতে থাকে। কারণ পূর্ব বাংলায় মানুষের সবসময় বৈষম্য করতো, এই জন্য কি করলো, 1948 সালে থেকে পূর্ব বাংলায় মুসলিম লীগের যে জনসমর্থনটা ছিল মুসলমানদের বা মুসলিম লীগদের প্রতি, সেটা কিন্তু কমতে থাকে, একেবারে কমে যায়। মুসলিম লীগ ও আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মুসলিম লীগের যারা গণতন্ত্রে বিশ্বাসী ও সংস্কারপন্থী ছিল, তাদের প্রতি প্রতিক্রিয়াশীল অংশ নানাভাবে দমন নিপীড়ন চালাতে থাকে। দেশের শাসনে চরম ব্যর্থতা পরিচয় দিয়ে এই প্রতিক্রিয়াশীল অংশ জনগণ থেকে ক্রমে দূরে সরে যেতে থাকে। অন্যদিকে মুসলিম লীগের যারা বঞ্চিত নেতা ছিল, মুসলিম লীগ বঞ্চিত নেতাদের প্রতি জনসমর্থন বাড়তে থাকে। যারা মুসলিম লীগের বঞ্চিত নেতা ছিল, যাদেরকে সবসময় কি করত, অবহেলা, অজ্ঞা, বৈষম্যমূলক আচার-আচরণ, অর্থনীতি, রাজনীতি সকল দিক থেকে তাদের জনসমর্থন আস্তে আস্তে বাড়তে থাকে। জাতীয় নেতৃবৃন্দের মধ্যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেক মুসলিম লীগের প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন। তাহলে প্রচলিত নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে থাকেন জাতীয় নেতৃবৃন্দের মধ্যে কারা কারা? হোসেন শহীদ সোহরাওয়ার্দী প্রতিবাদ করতে থাকে, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সকলে কিন্তু মুসলিম লীগের প্রচলিত নীতির বিরুদ্ধে কি করে? প্রতিবাদ করতে শুরু করে দেয়। তিন নেতৃবৃন্দ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম আর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনজন নেতৃবৃন্দ এবার নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেয় যে মুসলিম লীগের জন্য নতুন একটা রাজনৈতিক দল গঠন করবে।
এ পর্যায়ে ১৯৪৯ সালের ২৩ থেকে ২৪শে জুন ঢাকায় রোজ গার্ডেন নামের একটি বাড়িতে কর্মী সম্মেলন হয়। তাহলে একটি বাড়িতে কর্মী সম্মেলন হয় কোথায়? ঢাকার রোজ গার্ডেন নামের একটি বাড়িতে। কি নামের একটি বাড়িতে কর্মী সম্মেলন শুরু হয়? ঢাকার রোজ গার্ডেন নামে একটি বাড়িতে কর্মী সম্মেলন হয়। কত সালে? ১৯৪৯ সালে ২৩ থেকে ২৪শে জুন। ২৩ থেকে ২৪শে জুন। ৩০০ জন শীর্ষ পর্যায়ের প্রতিনিধি এতে অংশ নেন। তাহলে যে সম্মেলন, কর্মী সম্মেলন হয়, এই কর্মী সম্মেলনে শীর্ষ পর্যায়ে যে প্রতিনিধি ছিল তারা কতজন অংশ নেয়? ৩০০ জন কর্মী অংশ নেন। ৩ জনের শীর্ষ পর্যায়ে প্রতিনিধি অংশ নেয়। সবাই সর্বসম্মতভাবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। যে সব কর্মী সম্মেলন হয় ওই সবাই দেখো সর্বসম্মতভাবে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে, পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে, তাহলে কি নামে? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করায়। কি দল? রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত গ্রহণ করায় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স, আন্ডারলাইন করে রাখবা। মওলানা ভাসানীকে সভাপতি, শামসুল হককে সম্পাদক ও শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক করে ৪০ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। তাহলে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে কি সভাপতি দেওয়া হয়, আর শামসুল হককে সম্পাদক, শেখ মুজিবুর রহমানকে যুগ্ম সম্পাদক হিসেবে টোটাল কয়জন? ৪০ জন এই কমিটি গঠন করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্স এটা। ঢাকায় আরমানিটোলায় ২৪শে জুন সদ্য গঠিত আওয়ামী মুসলিম লীগের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। তাহলে প্রথম জনসভা ওই সময় অনুষ্ঠিত হয়। জন্মলগ্ন থেকেই আওয়ামী মুসলিম লীগ দলটি প্রাদেশিক স্বায়ত্তশাসনের উপর বিশেষ গুরুত্ব দিয়ে ৪২ দফা কর্মসূচি গ্রহণ করে। ১৯৫৫ সালে আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণা এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য এর দ্বারা খুলে দেওয়া হয়। তো মুসলিম লীগ যে নাম ধারণ করা হয় দেখো কত সালে? ১৯৫৫ সালে। আওয়ামী মুসলিম লীগ থেকে, এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি কেন বাদ দেয়? মুসলিম শব্দটি বাদ দিয়ে আওয়ামী লীগ নাম ধারণ এবং অন্য ধর্মাবলম্বীদের জন্য এর দল খুলে দেওয়া হয়। কেন? কারণ যখন আওয়ামী মুসলিম লীগ হিসাবে এক্ষেত্রে অন্য কোনো ধর্মের লোকেরা এটা কিন্তু যোগদান করতো না। যখনই মুসলিম কথাটা তুলে দেওয়া হয় তখন আওয়ামী লীগ গঠন করা হয়। আওয়ামী লীগ গঠন করা হয় ১৯৫৫ সালে। তাতে অন্য ধর্মাবলম্বী লোকদেরকে যোগদান করতে দেওয়ার সুযোগ সুবিধা করে দেওয়া হয়। এটাই। যুক্তফ্রন্ট এবং প্রাদেশিক নির্বাচন হয় কত সালে? ১৯৫৪ সালে। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট গঠন নির্বাচন ছিল বাংলা রাজনীতিতে গুরুত্বপূর্ণ অধ্যায়। কত সাল? ১৯৫৪ সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে যুক্তফ্রন্ট গঠন নির্বাচন ছিল বাংলা রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। মূলত এর নির্বাচন ছিল পশ্চিম পাকিস্তান শাসক ও তার দোসরদের শোষণের বিরুদ্ধে এক ব্যালট বিপ্লব। পাকিস্তান সৃষ্টি কয়েক বছরের মধ্যেই ক্ষমতাসীন মুসলিম লীগের বিভিন্ন উপদল অভ্যন্তরীণ কোন্দল, ব্যর্থ শাসন, অঞ্চলভেদে বৈষম্যমূলক নীতি প্রভৃতির কারণে নতুন নতুন রাজনৈতিক দল গঠন আবশ্যক হয়ে পড়ে। নিজেদের ভিতর দ্বন্দ্ব জড়িয়ে নতুন নতুন রাজনৈতিক দল গঠন করতে শুরু করে দেয়। বিশেষ করে এই সময় পূর্ব বাংলায় মুসলিম লীগ শাসনের চরম ব্যর্থতার ফলে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি কি হয়? আওয়ামী মুসলিম লীগ হয় কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নিজামে ইসলাম, পাকিস্তানি জাতীয় কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলের জন্ম হয়। তাহলে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নিজাম ইসলাম, পাকিস্তান জাতীয় কংগ্রেস প্রভৃতি রাজনৈতিক দলগুলো তখন জন্ম হয়।
আগে থেকে 1951 সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মুসলিম লীগ সরকার পরাজয়ের আশঙ্কায় নানা টালবাহানা করে নির্বাচনের তারিখ বারবার পিছিয়ে দেয়। অবশেষে সরকার পূর্ব বাংলায় প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করে 1954 সালে 8ই মার্চ। পূর্ব বাংলায় প্রাদেশিক পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা হয় কত 1954 সালে 8ই মার্চের দিকে। যুক্তফ্রন্ট গঠনের পটভূমি 21 দফা কর্মসূচি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বিষয়টা, একটু ভালো করে দেখো। 1954 সালের নির্বাচনে পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল। তাহলে কত সালের নির্বাচনে পূর্ব বাংলার পূর্ব বাংলার রাজনৈতিক দলগুলোর মধ্যে মুসলিম লীগ ছিল পুরাতন ও বড় দল। কত সালের দিকে? 1954 সালের দিকে। এছাড়া পূর্ব বাংলার প্রাদেশিক সরকার ছিল, পরিচালনা করত মুসলিম লীগ। ফলে 1954 সালের নির্বাচনে সদস্য বা সদ্য প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো মুসলিম লীগকে পরাজিত করার কৌশল হিসেবে জোটবদ্ধ হয়ে নির্বাচন করার পরিকল্পনা নেয়। এই পরিপ্রেক্ষিতে 1954 সালের 14ই নভেম্বর ময়মনসিংহে অনুষ্ঠিত মুসলিম লীগের কাউন্সিলে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত হয়। যুক্তফ্রন্ট মূলত 5টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। যুক্তফ্রন্ট কয়টি বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে গঠিত হয়? 5টি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেস্ট অফ ইম্পর্টেন্স। তাহলে যুক্তফ্রন্ট মূলত কয়টি? 5টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। 1 নম্বর মৌলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ। 2 শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি। তাহলে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয় কার নেতৃত্বে? মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে। শেরে বাংলা একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি। একে ফজলুল হকের কৃষক শ্রমিক পার্টি। মৌলানা আতাহার আলীর নেজামে ইসলাম পার্টি। হাজী দানেশের বামপন্থী গ্রন্থি দল নির্বাচন কর্মসূচি। হাজী দানেশের বামপন্থী গণতান্ত্রিক দল ও 5ই খিলাফতে রাব্বানী। নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল নৌকা। এই নির্বাচনে যুক্তফ্রন্টের তখন প্রতীক ছিল কি? নৌকা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আওয়ামী মুসলিম লীগের নির্বাচন কর্মসূচি 42 দফার প্রধান প্রধান দাবি নিয়ে। আওয়ামী মুসলিম লীগের নির্বাচনের কর্মসূচি ছিল কয় দফা? 42 দফা। প্রধান প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্টের 21 দফার নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হয়। পূর্ব বাংলার গণমানুষের আশা আকাঙ্ক্ষাকে সামনে রেখে প্রণীত 21 দফা কর্মসূচির মুখ্য রচয়িতা ছিলেন আবু মনসুর আহমেদ। তাহলে কয় দফা? 21 দফা। কর্মসূচির মুখ্য রচয়িতা ছিল আবুল মনসুর আহমেদ। প্রধান দফাগুলো সংক্ষেপে বর্ণিত হলো: 1. বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠা করা। 2 নাম্বার বিনা ক্ষতিপূরণে জমিদারি প্রথা বিলুপ্ত ও ভূমিহীন কৃষকদের মধ্যে উদ্ধৃত জমি বিতরণ করা। 3. পাট শিল্পকে জাতীয়করণ করা। 4. কৃষির উন্নতির জন্য সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা। তাহলে কৃষির উন্নতির জন্য কি প্রবর্তন করা উচিত? সমবায় কৃষি ব্যবস্থা প্রবর্তন করা। 5.
অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা। ৬. মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। ৭. ৫২'র ভাষা আন্দোলনে বীর শহীদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। তাহলে ১৯৫২'র ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরণে শহীদ মিনার নির্মাণ। ৮. ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে সরকারি ছুটির দিন ঘোষণা করা। কত তারিখে? ২১শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসাবে সরকারি ছুটির দিন ঘোষণা করা। ৯. ১৯৪০-এর লাহোর প্রস্তাব অনুযায়ী, তাহলে লাহোর প্রস্তাব হয় কত সালে? ১৯৪০ সালে পূর্ব বাংলাকে পূর্ণ স্বায়ত্তশাসন প্রদান করা। ১১. আইন পরিষদের মেয়াদ কোনোভাবে বৃদ্ধি না করা। ১১. আইন পরিষদে আসন শূন্য হলে ৩ মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা। তাহলে আইনের পরিষদ যদি শূন্য থাকে, তাই কয় মাসের মধ্যে? ৩ মাসের মধ্যে উপনির্বাচন দিয়ে তা পূরণ করা। নির্বাচনের ফলাফল। ১৯৫৪ সালের ৮ই মার্চের নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন। কত সালে? ১৯৫৪ সালে ৮ই মার্চের নির্বাচন ছিল। কত সালের নির্বাচন ছিল পূর্ব বাংলার প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে সাধারণ নির্বাচন? ১৯৫৪ সালে ৮ই মার্চের নির্বাচন। নির্বাচনে শতকরা ৩৭.১৯% ভোটার ভোট দেয়। তাহলে নির্বাচনে কত পার্সেন্ট মানুষ ভোট দেয়? ৩৭.১৯% ভোটার ভোট দেয়। আর বাকি ৬৩% প্রায় ভোট দেয়ই না। ২ এপ্রিল সরকারিভাবে নির্বাচনের ফল প্রকাশিত হয়। কত তারিখে সরকারি নির্বাচনের ফল প্রকাশিত হয়? ২ এপ্রিলে। কত তারিখে? ২ এপ্রিলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোট ১০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট ২২৩টি আসন লাভ করে। তাহলে মোট আসন ছিল কয়টি? ৩০৯টি। মোট আসন ছিল কয়টি? ৩০৯টি। ৩০৯টি আসনের মধ্যে যুক্তফ্রন্ট কয়টি আসন পায়? ২২৩টি আসন লাভ করে। যুক্তফ্রন্ট কয়টি আসন লাভ করে? ২২৩টি আসন লাভ করে। ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন। ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র ৯টি আসন। ক্ষমতাসীন মানে ওই সময় ক্ষমতায় ছিল মুসলিম লীগ, তখন সে মোট আসন পায় কয়টি? মাত্র ৯টি। এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগ ও অবাঙালি নেতৃত্বের প্রতি বাঙালির মনে ব্যাপক অনাস্থা জন্মায়। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তান ও তাদের এ দেশীয় সহযোগীদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্তি সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদীদের আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলাবাসী স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। তারা স্বায়ত্তশাসনের প্রতি তাদের পূর্ণ যে সমর্থন সেটা ব্যক্ত করে প্রকাশ করে। নির্বাচন পরবর্তী ঘটনা প্রবাহ। শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে যুক্তফ্রন্ট ১৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করে। কার নেতৃত্বে? শেরে বাংলা একে ফজলুল হক। শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে। কার নেতৃত্বে? শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বে কত সদস্য বিশিষ্ট? ১৪ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভা গঠন করা হয়। কোথায়? যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের নিরঙ্কুশ জয় শুরু থেকেই মুসলিম লীগ সুনজরে দেখেনি। তারা যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র আরম্ভ করে। তারা যুক্তফ্রন্ট সরকারের বিরুদ্ধে কি শুরু করে? ষড়যন্ত্র আরম্ভ করে।
নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ২১শে ফেব্রুয়ারিকে সরকারি ছুটির দিন। তাহলে ২১শে ফেব্রুয়ারিকে কিসের ছুটির দিন? সরকারি ছুটির দিন। ও বর্ধমান হাউসকে, কোন হাউসকে? বর্ধমান হাউসকে বাংলা ভাষার গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা দিলে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয়ে ওঠে। কোন হাউসকে বাংলা ভাষা গবেষণা প্রতিষ্ঠান ঘোষণা দিলে কেন্দ্রীয় সরকার ক্ষুব্ধ হয়ে ওঠে? গবেষণা বর্ধমান হাউসকে। কোন হাউসকে? বর্ধমান হাউসকে। কেন্দ্রীয় সরকার সুযোগ খুঁজতে থাকে যে কোনো অজুহাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করতে। মানে এখানে কেন্দ্রীয় যে সরকার আছে সেটা সুযোগ খুঁজতে থাকে যে কোনো অজুহাতে যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল করতে হবে। এমতো অবস্থায় মানে ওই সময় মে মাসে কেন্দ্রীয় কারাগারে সামনে কারা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের রক্তক্ষয়ী সংঘর্ষ এবং আদমজী জুট মিলে বাঙালি ও বিহারি শ্রমিকদের মধ্যে ব্যাপক গোলযোগ হয়। আদমজী জুট মিলে বাঙালি আর বিহারি শ্রমিকদের মধ্যে, বাঙালি আর বিহারি যে শ্রমিক আছে তাদের মধ্যে ব্যাপকভাবে গোলযোগ সৃষ্টি হয়, মানে মারামারি, হাতাহাতি, দাঙ্গা শুরু হয়ে যায়। ফলে কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে দায়ী করতে থাকে। তাহলে ওই সময় কেন্দ্রীয় সরকার যুক্তফ্রন্ট মন্ত্রিসভাকে আইন শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ বলে দায়ী করতে থাকে। একই সময় নিউ ইয়র্ক টাইমস এ ফজলুল হকের এক সাক্ষাৎকারে বিকৃত করে প্রকাশিত হয় যে তিনি পূর্ব বাংলার স্বাধীনতা চান। নিউ ইয়র্ক টাইমসে ফজলুল হকের কিসে? নিউ ইয়র্ক টাইমসে ফজলুল হকের এক সাক্ষাৎকারে বিকৃত করে প্রকাশিত হয় যে তিনি পূর্ব বাংলার স্বাধীনতা চান। পূর্ব বাংলার স্বাধীনতা চান। এতে মুসলিম লীগ সরকার তাকে বিদ্রোহী বলে ঘোষণা দেয়। এতে মুসলিম লীগ সরকার তাকে বিদ্রোহী বলে ঘোষণা দেয়। তাহলে বিদ্রোহী বলে মুসলিম লীগ সরকার তাকে বিদ্রোহী বলে ঘোষণা দেয় কাকে? একে ফজলুল হককে। অবশেষে কেন্দ্রীয় মুসলিম লীগ সরকার ১৯৩৫ সালে ভারত শাসন আইনের ৯২ ধারা বলে ১৯৫৪ সালের ৩০শে মে যুক্তফ্রন্ট সরকার বাতিল করে পূর্ব বাংলায় গভর্নরের শাসন জারি করে। তাহলে ১৯৫৪ সালে কি করে? যুক্তফ্রন্ট মন্ত্রিসভাটা বাতিল করে দেয়। এ শাসন ১৯৫৫ সালের ২ জুন পর্যন্ত বহাল থাকে। মাত্র ৫৬ দিনের শাসনের পর যুক্তফ্রন্ট মন্ত্রিসভা অবসান হয়। কতদিন? মাত্র ৫৬ দিন শাসন করে। যুক্তফ্রন্ট কতদিন শাসন করে? মাত্র ৫৬ দিন। বেশি না, শুধুমাত্র ৫৬ দিন যুক্তফ্রন্ট মন্ত্রিসভা শাসন করে। শাসন করার পরে সেটা কি করে? অবসান গ্রহণ করে যুক্তফ্রন্ট। মূলত মুসলিম লীগ ও পাকিস্তান কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র এবং যুক্তফ্রন্টের শরিক দলের মধ্যে কোন্দলের কারণে ঘন ঘন সরকার বদল হতে থাকে। মাত্র ৪ বছরে ৭ মন্ত্রিসভার পতন হয়। মাত্র ৪ বছরে কত মন্ত্রিসভার পতন হয়? ৭ মন্ত্রিসভার পতন হয়। তাহলে ৭ মন্ত্রিসভার পতন হয় কত বছরে? মাত্র ৪ বছরে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন্দ্রের সরকার ৩ বার গভর্নর শাসন জারি করে। তাহলে কেন্দ্রের সরকার কতবার গভর্নরের শাসন জারি করে? ৩ বার। কতবার? ৩ বার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুক্তফ্রন্টের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তের ফলে গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠতে পারেনি। ১৯৫৪ সালে যুক্তফ্রন্ট নির্বাচনে আওয়ামী মুসলিম লীগের ভূমিকা চিহ্নিত। ১৯৫৬ সালের সংবিধান। সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় কোনটাকে? সংবিধানকে। তাহলে একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন বলা হয় কোনটাকে? সংবিধানকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সংবিধানের মাধ্যমে একটি রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হয়। তাহলে কিসের মাধ্যমে একটি রাষ্ট্রের শাসন কার্য পরিচালিত হয়? সংবিধানের মাধ্যমে। কিসের মাধ্যমে? সংবিধানের মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ১৯৪৭ সালে পাকিস্তান রাষ্ট্রের জন্ম নেয়ার পর থেকেই বিভিন্ন পর্যায়ে
দ্রুত সংবিধান রচনা দাবি ওঠে। পূর্ব বাংলা থেকে এ দাবি ছিল আরও জোরালো। পূর্ব বাংলার দাবি ছিল নতুন সংবিধানের মাধ্যমে পূর্ব বাংলার প্রাদেশিক শাসনের যেন অর্জিত হয়। তো পূর্ব বাংলা বলতে পূর্ব পাকিস্তান, আর পূর্ব পাকিস্তান বলতে যেটা আমরা বাংলাদেশকে বুঝি। কিন্তু পশ্চিম পাকিস্তান ক্ষমতাসীন মুসলিম লীগ সরকার পূর্ব বাংলাকে উপনিবেশ পরিণত করতে চাইল। উপনিবেশ মানে ছোট্ট একটা কলোনি মনে করে পূর্ব বাংলাকে। প্রথম অবস্থায় নতুন রাষ্ট্র পাকিস্তান 1947 সালে ভারত স্বাধীনতা আইন দ্বারা পরিচালিত হতে থাকে। প্রথম অবস্থায় নতুন রাষ্ট্র পাকিস্তান কত সালের? 1947 সালের ভারত স্বাধীনতা আইন দ্বারা পরিচালিত হতে থাকে। কারণ 1947 সালে ভারত দেশটা বিভক্ত হয়ে যায়, একটা ভারত আর একটা পাকিস্তান। আর পাকিস্তানকে দুই ভাগে বিভক্ত হয়ে যায় পাকিস্তান, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। পূর্ব পাকিস্তানটা হচ্ছে পূর্ব বাংলা বলা হয়, যেটা বর্তমানে বাংলাদেশ নামে পরিচিত। 1946 সালের নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে পাকিস্তান গণপরিষদ গঠন করা হয়। কত সালের দিকে? 1946 সালের দিকে নির্বাচিত গণপ্রতিনিধিদের সমন্বয়ে পাকিস্তান গণপরিষদ গঠন করা হয়। এই গণপরিষদের দায়িত্ব ছিল কাদের হাতে? কেন্দ্রীয় আইনসভা হিসাবে কাজ করা হয়। এই গণপরিষদের দায়িত্ব ছিল কেন্দ্রীয় আইনসভা হিসাবে কাজ করা। কেন্দ্রীয় যে আইনসভা আছে সেটা কাজ করা এবং নতুন সংবিধান প্রণয়ন করা। কিন্তু শাসক গোষ্ঠীর অনীহায় গণপরিষদের কাজ ব্যাহত হতে থাকে। শাসক গোষ্ঠীর অনীহায়, শাসক গোষ্ঠীরা তারা কাজটাকে গুরুত্ব না দিয়ে গণপরিষদের কাজ ব্যাহত হতে থাকে এবং নতুন সংবিধান প্রণয়ন করা। অবশেষে 1949 সালে মার্চ মাসে সংবিধান রচনার জন্য গণপরিষদ কর্তৃক একটি মূলনীতি কমিটি গঠন করা হয়। এ মূলনীতি কমিটি পূর্ব বাংলার প্রতিনিধি ছিল নগণ্য। যে মূলনীতি কমিটি পূর্ব বাংলার প্রতিনিধি ছিল নগণ্য, নগণ্য মানে কম। সময় ক্ষেপণ করে মূলনীতি কমিটি 18 মাস পরে মূলনীতি কমিটি কত মাস পরে? 18 মাস পরে। কত মাস পরে? 18 মাস পরে তার সুপারিশ ও প্রতিবেদন পেশ করে। কত মাস পরে সুপারিশ ও প্রতিবেদন পেশ করে? 18 মাস পরে। এ কমিটির সুপারিশ পূর্ব বাংলার জনগণকে সব দিক থেকে বঞ্চিত করা হয়। ফলে 1950 সালের সেপ্টেম্বর মাসে প্রতিবেদনটি প্রকাশিত হলে পূর্ব বাংলায় ব্যাপক প্রতিবাদ হয়ে ওঠে এবং তারা কমিটির সুপারিশকে প্রত্যাখ্যান করে। কমিটির যে সুপারিশ ছিল সেটা প্রত্যাখ্যান করে, মানে ত্যাগ করে দেয়। এরপর মূলনীতি কমিটি 1952 সালের দ্বিতীয় এবং 1953 সালের তৃতীয় প্রতিবেদন প্রকাশিত হয়। দ্বিতীয় প্রতিবেদন প্রকাশিত হয় 1952 সালে, আর তৃতীয় প্রতিবেদন প্রকাশ করে 1953 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্স। কিন্তু সংবিধান প্রণয়নের বিষয়টি অমীমাংসিত রয়ে যায়। অবশেষে 1955 সালের মার্চ মাসের দিকে গভর্নর জেনারেল পাকিস্তানের সংবিধান প্রণয়নের উদ্যোগ নেন। পাকিস্তান সংবিধান প্রণয়ন করবে সেটার উদ্যোগ নেয়, মানে সিদ্ধান্ত নেয়। পশ্চিম ও পূর্ব অংশের নেতারা একটি সমঝোতা আসতে সক্ষম হন। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তানরা একটা সমঝোতা করে তারা সমঝোতা আসতে চায়। তারই ভিত্তিতে 1956 সালে সংবিধান রচিত হয়। কত সালে সংবিধান রচিত হয়? 1956 সালে সংবিধান রচিত হয়। কত সালে? 1956 সালে। এই সংবিধান 2 বছর পর্যন্ত কার্যকর ছিল। তাহলে এই সংবিধান কয় বছর পর্যন্ত কার্যকর ছিল? 2 বছর পর্যন্ত কার্যকর ছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1958 সালে প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা সামরিক শাসন জারি করলেন। সামরিক শাসন জারি করেন কত সালে? 1958 সালে। সামরিক শাসন জারি করেন কে? 1958 সালে ইস্কান্দার মির্জা। সামরিক শাসন জারি করা হয় 1958 সালে
প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা। প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা। সামরিক শাসন জারি করেন প্রেসিডেন্ট জেনারেল ইস্কান্দার মির্জা। কত সালে? 1958 সালে। সংবিধানে স্থগিত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং সেই সঙ্গে পাকিস্তান সাংবিধানিক শাসনে অবসান ঘটে। তো এখানে কয়েকটা বহু নির্বাচনী কোশ্চেন আছে। বহু নির্বাচনী প্রশ্ন। 1 নাম্বার, কার নেতৃত্বে ভাষা আন্দোলনের প্রথম সংগঠন তমউদ্দিন মজলিস গঠিত হয়? খ নাম্বার, অধ্যাপক আবুল কাসেম। অধ্যাপক আবুল কাসেম। 2 নাম্বার, 1948 সালের দ্বিতীয়বারের মতো রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। 2, পাকিস্তান গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য। পাকিস্তানি গণপরিষদের অধিবেশনে বাংলাকে অন্তর্ভুক্তির জন্য। উদ্দীপকটি পড়ো এবং 3 ও 4 নম্বর প্রশ্নের উত্তর দাও। টেলিভিশনে লোকজ গানের অনুষ্ঠান হচ্ছিল। মিথিলা বেশ আগ্রহ নিয়ে অনুষ্ঠানটি দেখছিল, কিন্তু তার ছোট ভাই মিঠুন কেবলই চ্যানেল পরিবর্তন করে ইংরেজি কার্টুন দেখতে চেষ্টা করছিল। মিঠুনের মতে ওইসব গানের শ্রোতা হচ্ছে গ্রামের লোক, তার বোনের এসব গান প্রীতি বেমানান লাগে। 3 নাম্বার, মিথিলা কোন আন্দোলনের চেতনায় অনুপ্রাণিত? গ. ভাষা আন্দোলন। ভাষা আন্দোলন। 4, উক্ত চেতনায় অনুপ্রাণিত হয়ে মিথিলা হতে পারে: 1, দেশপ্রেমিক, 2, জাতীয়তাবাদী, 3, প্রতিবাদী। সঠিক উত্তর ঘ, 1, 2, 3, তিনটাই সঠিক। তো এখানে সৃজনশীল কোশ্চেন আছে 2টা। তো ফার্স্টে আমরা 1 নাম্বারটা সমাধান করব। দেখো, সবুজনগর অঞ্চলের নির্বাচনে ক্ষমতাসীন প্রভাবশালী দলের নেতাকে মোকাবেলা ও পরাজিত করার জন্য ছোট ছোট দল একতাবদ্ধ হয়। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। জনগণ উক্ত জোটের ওপর সার্বিক আস্থা রেখে তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করে। এর অবশ্যম্ভাবী ফল হিসেবে নির্বাচনে জোটের নেতৃবৃন্দ বিপুল ভোটে জয়ী হন এবং ক্ষমতাসীন দলের নেতা চরমভাবে পরাজিত হন। ক নাম্বার, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? একাদশ অধ্যায় সৃজনশীল 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক। তাহলে ক নাম্বার উত্তরটা কি বলেছে? আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা ভাসানী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। তো মাওলানা ভাসানী দিলে এনাফ। প্রথম সভাপতি। খ, আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলা হয় কেন? খ নাম্বার, মুসলিম লীগের অগণতান্ত্রিক আচরণে ক্ষুব্ধ হয়ে সংস্কারপন্থীরা আওয়ামী মুসলিম লীগ গড়ে তোলেন। দীর্ঘদিন ধরে মুসলিম লীগের এক অংশ যারা গণতন্ত্রে বিশ্বাসী, সংস্কারপন্থী ছিল, তাদের প্রতি পশ্চিম পাকিস্তানি মদদপুষ্ট প্রতিক্রিয়াশীল অপর অংশ নানাভাবে দমন নিপীড়ন চালাতে থাকে। ফলে সংস্কারবাদীরা রাষ্ট্রভাষা হিসাবে বাংলাকে স্বীকৃতি, সংবিধান প্রণয়ন, সংসদীয় সরকার ব্যবস্থা প্রবর্তন ইত্যাদি দাবি নিয়ে গড়ে তোলেন আওয়ামী মুসলিম লীগ।
গ. সবুজনগর অঞ্চলের ছোট দলগুলো স্বাধীনতা পূর্ব কোন নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে একতাবদ্ধ হয় ব্যাখ্যা করো। গ নম্বর উত্তর, উদ্দীপকে সবুজনগর অঞ্চলে ছোট দলগুলো স্বাধীনতা পূর্ব 1954 সালের প্রাদেশিক নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে একতাবদ্ধ হয়। 1954 সালের নির্বাচন ও যুক্ত ফ্রন্ট গঠন ছিল বাংলার রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়। পূর্ব বাংলায় ক্ষমতাসীন মুসলিম লীগের শাসনের চরম ব্যর্থতার ফলে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টি, নেজামে ইসলামী মিলে যুক্তফ্রন্ট গঠন করা হয় 1953 সালের 14 নভেম্বর। তারা জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য 21 দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় 1958 সালের প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্ট 309টি আসনের মধ্যে 223টি আসন লাভ করে নিরঙ্কুশ বিজয় লাভ করে, আর ক্ষমতাসীন মুসলিম লীগ পায় মাত্র 9টি আসন। উদ্দীপকে দেখা যায়, জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য সবুজনগর অঞ্চলের ছোট দলগুলো ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় হয়। এই নির্বাচন প্রক্রিয়া 1954 সালের নির্বাচন শিক্ষারই প্রতিফলন। ঘ নাম্বার, ক্ষমতাসীন ও প্রভাবশালী হলে নির্বাচনে জয়ী হওয়া যায় না। পাঠ্যপুস্তকে পঠিত অভিজ্ঞতার আলোকে উক্তিটির যথার্থ মূল্যায়ন করো। ঘ নাম্বার উত্তর, 1954 সালের প্রাদেশিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতাসীন ও প্রভাবশালী হলে নির্বাচনে জয়ী হওয়া যায় না। এ বিষয়টি প্রমাণিত হয়। 1954 সালের নির্বাচন ছিল মুসলিম লীগের অন্যায় ও বৈষম্যমূলক ব্যর্থ শাসনের বিরুদ্ধে বাঙালির ঐক্যবদ্ধ প্রতিবাদ। বাঙালি জাতি এ নির্বাচনের মাধ্যমে মুসলিম লীগকে বুঝিয়ে দেয় যে তারা পূর্ব বাংলায় মুসলিম লীগকে আর চায় না। তারা যুক্তফ্রন্টের তরুণ নেতৃত্বের প্রতি ঝুঁকে পড়ে। তারা ক্ষমতাসীন অত্যাচারীদের প্রতি ধিক্কার জানিয়েছিল তাদের ভোটের মাধ্যমে। তারা বুঝতে পারে পশ্চিম পাকিস্তানি ও তাদের এ দেশীয় দোসরদের দ্বারা বাঙালির প্রকৃত মুক্ত সম্ভব নয়। ফলে বাঙালি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে পূর্ব বাংলার জনগণ স্বায়ত্তশাসনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে। মুসলিম লীগ ক্ষমতাশীল ও প্রভাবশালী রাজনৈতিক দল হয়েও 1954 সালের নির্বাচনে পরাজিত হয়। তাই বলা যায়, ক্ষমতাসীন ও প্রভাবশালী হলেও নির্বাচনে জয়ী হওয়া যায় না। এই বিষয়টি 1954 সালের নির্বাচনের দ্বারা প্রমাণিত হয়। 2 নাম্বার, পলাশ তার বন্ধু ডেভিডের জন্মদিনে মোবাইল ফোনের মেসেজ ইংরেজি অক্ষরে শুভ জন্মদিন কথাটি লিখে পাঠায়। পাশ্চাত্য ভাবধারায় বেড়ে ওঠা ডেভিড তার বন্ধুর কাজটিকে সমর্থন করেনি। সে ইংরেজিতে জন্মদিনের প্রচলন মেসেজ হ্যাপি বার্থডে আশা করছিল। ক. 1948 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন? 2 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর ক নাম্বার, 1948 সালের 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্র হিসাবে ঘোষণা দেন। খ.
1949 সালে পূর্ব বাংলা ভাষা কমিটি কেন গঠিত হয়? খ নাম্বার উত্তর 1948 সালে করাচিতে অনুষ্ঠিত নিখিল পাকিস্তান শিক্ষা সম্মেলনে বাংলা ভাষা আরবি হরফে লেখার প্রস্তাব দেয়া হয়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর প্রতিবাদ করেন। পরবর্তীতে আরবি হরফে বাংলা লেখার ষড়যন্ত্রের জাল হিসাবে বাংলা ভাষা সংস্কারের নামে 1949 সালে মার্চে পূর্ব বাংলা ভাষা কমিটি গঠন করা হয়। গ. পলাশের মানসিকতার কোন আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। গ নাম্বার উত্তর পলাশের মানসিকতা ভাষা আন্দোলনের প্রভাব লক্ষ্য করা যায়। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকেই পশ্চিম পাকিস্তানি দোসররা পূর্ব পাকিস্তানিদের উপর নানা ধরনের বৈষম্যমূলক আচরণ করে। পুরো পাকিস্তানের মোট জনগোষ্ঠীর 56% মুখের ভাষা বাংলা হওয়া সত্ত্বেও সংখ্যালঘিষ্ঠ মাত্র 3.27% জনগোষ্ঠীর ভাষা উর্দুকে তারা রাষ্ট্র হিসাবে চাপিয়ে দিতে চেয়েছিল। এ সিদ্ধান্তের প্রতিবাদে সূত্রপাত হয় ভাষা আন্দোলনের। 1952 সালে এই আন্দোলন ব্যাপক রূপ লাভ করে। এই আন্দোলনে সালাম, বরকত, রফিক সহ আরো অনেকে নিহত হয়। অবশেষে শাসক গোষ্ঠী বাঙালিদের দাবি মেনে নেয়। উদ্দীপকে আমরা দেখি পলাশ তার বন্ধু ডেভিডের জন্মদিনে মোবাইল ফোনে মেসেজ ইংরেজিতে শুভ জন্মদিন কথাটা লিখে পাঠায়। এই বিষয়ের মাধ্যমে পলাশের মানসিকতায় বাংলা ভাষার প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পেয়েছে, যা ভাষা আন্দোলনের প্রভাব। খ নাম্বার তুমি কি মনে করো ডেভিডের চিন্তা চেতনা বাংলা ভাষা বিকাশের অন্তরায়? যুক্তি দাও। ঘ নাম্বার উত্তর উদ্দীপকে ডেভিডের আকাঙ্ক্ষা ছিল তাকে ইংরেজি অক্ষরে ইংরেজি ভাষায় শুভেচ্ছা জানানো হবে। তার এই চিন্তা চেতনা বাংলা ভাষা বিকাশের অন্তরায় বলে আমি মনে করি। 1952 সালের কঠোর আন্দোলনের মাধ্যমে বাঙালি জাতি তার মায়ের ভাষা বাংলাকে রক্ষা করে। আর এই ভাষা আমাদের কাছে অমৃত সুধার মতো। ফলে আমরা এই ভাষায় কথা বলি। আমরা আমাদের জীবনে চলার ক্ষেত্রে এই ভাষা ব্যবহার করি। আমাদের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে আমরা এ ভাষা ব্যবহার করে থাকি। এ ভাষার মাধ্যমে আমরা বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছে। ফলে আমাদের এ ভাষা চর্চা করা অত্যন্ত জরুরি। যদি আমরা এ ভাষা চর্চা না করে বিদেশি ভাষা চর্চা করি, এতে নিজস্ব সাংস্কৃতিক বিসর্জন দেওয়া হয়। বিদেশি ভাষা চর্চা করলে বাংলা ভাষা বিকশিত হওয়ার সুযোগ থাকে না। এতে বাংলা ভাষার সাহিত্যিক ও সাংস্কৃতিক মূল্যকে জলাঞ্জলি দেওয়া হয়। ফলে বাঙালির চেতনাবোধ নষ্ট হয়ে যায়। উপরের আলোচনা প্রমাণিত ডেভিডের বিদেশি ভাষা চর্চা বাংলা ভাষা বিকাশের অন্তরায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।